Hello and welcome back into SWD Academy. I am Prithis Das, second year student of Human Physiology. থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট নিয়ে। ক্লাস 10 মানে তোমাদের সামনে মাধ্যমিক, সে মাধ্যমিক মানে তোমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম। তার জন্য কিছুটা হলেও নার্ভাস থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। লাইফ সায়েন্সের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম বেসিক থেকে ডিটেলসে তোমাদেরকে একদম প্র্যাকটিস করাবো এবং প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি চ্যাপ্টারের ভিডিও তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষা যখন কাছে আসবে তখন তোমাদেরকে টেস্ট পেপার কিংবা প্রশ্নবিচিত্রা সেগুলো আমি করাবো। তাহলে চলো আমরা প্রথমে দেখে নেই যে ফার্স্ট ইউনিট করব। এই ফার্স্ট ইউনিটের যে নাম্বার ডিস্ট্রিবিউশন সেটা কি আছে। ফার্স্ট ইউনিট মানে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে যদি আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন দেখি 19, 17, 15, 15, 24, এটা আমি চ্যাপ্টার অনুযায়ী বললাম। 19 তারপরে আছে কি 24, এই দুটো চ্যাপ্টার সব থেকে ভাইটাল চ্যাপ্টার। 24 নাম্বারের যে চ্যাপ্টার আছে যেটা ইউনিট 5, এটা সব থেকে সহজ চ্যাপ্টার আমার মতে। এটাতে স্কোর করাও সাধারণত সহজ হয়। আর যে ফার্স্টটা আছে সেটা 19 নাম্বারের থাকে কি এইটা ইউনিট। এই ইউনিট থেকে 19 নাম্বার পরে মাধ্যমিক বা তোমরা টেস্ট পরীক্ষা বলতে পারো। তাহলে বোঝাই যাচ্ছে যে ফার্স্ট ইউনিটটাকে আমাদেরকে কতটা জোর দিয়ে পড়লে আমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে ফার্স্ট ইউনিটের নামটা প্রথমে দেখে নিচ্ছি কি আমাদের জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। মানে জীব জগৎ, জীব জগৎ মানে দুটো পড়ে কি, একটি হয় উদ্ভিদ আর কি আরেকটি প্রাণী। জীব জগৎ মানে আমরা উদ্ভিদকে বুঝি আর প্রাণীকে বুঝি। এবারে বলছি কি জীব জগতের নিয়ন্ত্রণ মানে জীব জগতের মধ্যে যে প্রাণীরা বসবাস করে কিংবা উদ্ভিদরা বসবাস করে তারা নিজেদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে। যে আমি আছি, আমি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করি, সে নিয়ন্ত্রণ কিভাবে করতে পারে। উদ্ভিদ যদি দেখি, উদ্ভিদ নিয়ন্ত্রণ করে ফাইটো হরমোনের দ্বারা। মানে উদ্ভিদ দেহে যে হরমোন থাকে, প্রাণী দেহে হরমোন থাকে সেরকম উদ্ভিদ দেহে হরমোন থাকে। উদ্ভিদ দেহে যে হরমোন তাকে বলা হয় ফাইটো হরমোন। আর প্রাণীদের যদি বলি নিয়ন্ত্রণ কিভাবে করতে পারে, প্রাণীরা দুভাগে, যে উদ্ভিদে ফাইটো হরমোন ছিল আর প্রাণী দেহে এখানে কি হরমোন বলবে। আর একটা জিনিস থাকে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র উদ্ভিদের মধ্যে থাকলেও সেটা কি করে প্রতিক্রিয়া অতটা কিংবা সংবেদনশীলতা এত দেখা যায় না উদ্ভিদের মধ্যে, কিন্তু সেই তুলনায় প্রাণীদের মধ্যে স্নায়ুতন্ত্রটা হচ্ছে ওয়েল ডেভেলপ। তাহলে নিয়ন্ত্রণ করার জন্য উদ্ভিদ ফাইটো হরমোন আছে আর প্রাণী দেহে কি আছে হরমোন আর স্নায়ুতন্ত্র, এই দুটো ভাইটাল রোল প্লে করছে। এরপরে যদি বলি সমন্বয়, সমন্বয় মানে উদ্ভিদ আর প্রাণী এরা যে একটা পরিবেশে বসবাস করছে তারা কিভাবে একে অপরে মিলেমিশে বসবাস করছে সেটাই আমরা, এবং নিজেদেরকে অপরকে সাহায্য করার ক্ষেত্রে কারোর কেউ ক্ষতি করে থাকছে যেটা পরজীবী বলছি, কেউ মৃতজীবী আছে, কোনো মৃত কোনো প্রাণীকে খেয়ে বেঁচে থাকছে, তাহলে এই যে পুরো সমন্বয় রয়েছে সেটা আজকে আমরা এই চ্যাপ্টারে পড়বো। এই চ্যাপ্টারের প্রথম যে ভাগটা আছে সে প্রথম ভাগটা দেখবে কি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। উদ্ভিদের সংবেদনশীলতা, উদ্ভিদ কিভাবে সংবেদনশীল হচ্ছে আর কি সাড়া প্রদান করছে। এটার জন্য আমাদেরকে দুটা জিনিস জানতে হয়, দুটা টার্ম আছে, একটা আছে উদ্দীপক আর একটা আছে সংবেদনশীলতা। তাহলে দুটো টার্ম আমাদেরকে এখানে জানতে হবে। প্রাণীরা যেহেতু সংবেদনশীল, উদ্দীপনায় সংবেদনশীল, তার জন্য আমাদেরকে জানতে হবে উদ্দীপকটা কি যেটা উদ্দীপনা, আর সংবেদনশীলতা কি, এই দুটো জিনিস আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে উদ্দীপনা কি, এটা আমি যদি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বোঝাতে চাই, একটা ভালো উদাহরণ হবে, ধরে নাও তোমাদের এখন যেটা হয় ছোট বয়সে কোনো স্যার ম্যাডাম তোমার পাশের জনকে কি করছে প্রশ্ন জিজ্ঞাসা করছে ক্লাসরুমে, সে দাঁড়িয়ে উত্তর দিচ্ছে আর তোমার মাথায় তখন বদবুদ্ধি খেলে গেছে কি আমি এই পেনটিকে নিয়ে যে বসবে সেই সিটটার জায়গায় রেখে দেবো। তাহলে তুমি ওখানটা রেখে দিলে আর কোনো মতে ভুল করে তোমার বন্ধু সে পেনের উপরে বসে পড়লো, তখন কি হবে হঠাৎ করে তোমার বন্ধু চেঁচিয়ে উঠে লাফিয়ে উঠবে। তাহলে তোমার বন্ধু যে ওই পেনের খোঁচাটা খেয়ে লাফিয়ে উঠলো, তাহলে ওই যে তোমার বন্ধুর এই যে ধর্মটা, সেই ধর্মটাকে কি বলছে সংবেদনশীলতা।
তোমার বন্ধু যে পেনের খোঁচা খেয়ে যে হঠাৎ করে চেঁচিয়ে উঠলো, এটাকে কি, ধর্মটাকে বলছে কি সংবেদনশীলতা। আর উদ্দীপক কাকে বলবে, যে বাহ্যিক পরিবর্তন, যে পরিবর্তনের ফলে তোমার বন্ধু সংবেদনশীল হচ্ছে, সেটাকে বলছে কি উদ্দীপক। তাহলে উদ্দীপক মানে কি হচ্ছে, সে পেন। আর যদি বলি সংবেদনশীলতা কি, তোমার বন্ধুর যে চেঁচিয়ে ওঠার ধর্ম, এটাকে বলছে কি সংবেদনশীলতা। তাহলে চলো যে এই চ্যাপ্টারের যে 4টা ভাগ আছে সেটার প্রথম ভাগটা আমরা প্রথমে আজকে জানি। তাহলে 1 নম্বর ইউনিটের যে প্রথম চ্যাপ্টার আছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। উদ্ভিদ কিভাবে উদ্দীপকে সংবেদনশীল হয় আর কিভাবে উদ্ভিদ সাড়া প্রদান করতে পারে, সেটা প্রাণীদের আর উদ্ভিদের যে সাড়া প্রদান কিংবা সংবেদনশীলতা একটা বিশেষ মানে ভাইটাল, মানে অনেকটাই বেশি পার্থক্য আছে। এবারে যদি আমি বলি প্রাণীদের ক্ষেত্রে, প্রাণীরা যদি সংবেদনশীল হয় তারা কি করতে পারে, গমন করতে পারে কিংবা চলনও করতে পারে, দুটি করতে পারে। কিন্তু এখানে যদি উদ্ভিদ হয়, উদ্ভিদ শুধুমাত্র কি করতে পারে, চলন করতে পারবে, কোনো ধরনের গমন করতে পারবে না। এরপরে দুটো টার্ম আসছে নতুন, কি চলন আর গমন। যারা চলন আর গমন বুঝতে অসুবিধা হয় তাদেরকে আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলন, আমি প্রথমে দেখি চলন, নিজের স্থানে স্থির থেকে, আমি নিজের স্থানে স্থির আছি, নিজের স্থানে স্থির থেকে আমার এই দুটো হাত, এগুলো অঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ আমি যদি সঞ্চালন করি, এই যে হাত নাড়াচ্ছি, এটাকে কি বলছে, তাহলে এটাকে বলছে কি চলন। আমি নিজের স্থানে স্থির থেকে আমি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছি, সেটা কি চলন। এরপরে আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার পাও পড়ে, তাহলে আমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে কি করি, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হই, তখন তাকে কি বলছে গমন। আমার পা আছে, আমি পাটাকে সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, তাহলে এটাকে কি বলছে গমন। এবারে যদি গমন আর চলনের মেন পার্থক্য কি, গমনের স্থান পরিবর্তন হয়, কার, গমনের স্থান পরিবর্তন হয়। স্থান পরিবর্তন কার হয়, প্রাণীর স্থান পরিবর্তন হয়। আর যদি আমি চলনে দেখতে চাই, চলন মানে কি, স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন হয় না। তাহলে কার স্থান পরিবর্তন হয় না, আমরা যদি কোনো গাছের ডাল কেটে দেই তাহলে গাছটা কি ছুটে চলে যায় আমাদের কাছ থেকে, নিশ্চয় না। তাহলে কার স্থান পরিবর্তন হয় না, উদ্ভিদের। তার মানে উদ্ভিদের চলন দেখা যায় আর প্রাণীদের চলন আর গমন দুটি দেখা যায়। এরপরে যেহেতু আমরা এটা কি পড়ছি উদ্ভিদের ক্ষেত্রে, এবারে উদ্ভিদের ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, একটা নয় কিছু এক্সেপশন আছে, সেটা আমরা কিছু নাম জানবো। এক্সেপশন হচ্ছে কিছু কিছু অনুন্নত উদ্ভিদ আছে, কিছু কিছু অনুন্নত উদ্ভিদ তারা কি করতে পারে, গমনে সক্ষম। হ্যাঁ ঠিক শুনেছ, যে উদ্ভিদও এক স্থান থেকে অন্য স্থানে চলতে পারে। আর সেরকম কিছু উদ্ভিদের নাম হচ্ছে যেগুলো কি গমনে সক্ষম। গমনে সক্ষম এটা কিন্তু পরীক্ষায় পড়ে, ক্ল্যামাইডোমোনাস। ওকে, একটা হচ্ছে কি ক্ল্যামাইডোমোনাস, আর কি হতে পারে ভলভক্স হয়, আরো একটা হয় কি ডায়াটম। তাহলে আমি 3টা উদ্ভিদের নাম বললাম যারা কি গমনে সক্ষম, কি গমনে সক্ষম উদ্ভিদ কিন্তু গমনে সক্ষম, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। আমি যে ভিডিওটা শেষ পার্টে যে এই যে আমি আজকে যতটা পড়ালাম সেটাতে কি সম্ভবত যে কোশ্চেন হতে পারে সেটাও দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের মোটামুটি একটা বোঝা যাচ্ছে কি প্রাণী কি করতে পারে, চলন গমন দুটি করতে পারে, যেটা এক স্থানে স্থির না থেকে অঙ্গ সঞ্চালনের দ্বারা কি করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটা প্রাণী করতে পারে। আর কি উদ্ভিদ একটা স্থানে স্থির থাকতে পারে। আর সেরকম কটা এক্সেপশন উদ্ভিদের নাম হচ্ছে কি যারা গমন করতে পারে, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটম। উদ্ভিদের চলন তো আমরা অনেকগুলো পড়বো, ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক আমরা পড়বো। তার আগে একটা প্রকরণ চলন চলে, সেটা হচ্ছে বনচাঁড়াল উদ্ভিদের মধ্যে। বনচাঁড়াল উদ্ভিদ কিরকম হয়, খানিকটা বেলপাতার মতো হয়, মানে এখানে একটা বড় পাতা থাকে আর তার পাশে দুটো ছোট ছোট পাতা থাকে।
ছোট ছোট দুটো পাতা থাকে। আমি যদি ধরি আমার এই মাথাটা হচ্ছে এই বড় পাতাটা, আর আমার হাতটা কি, হাত দুটো কি ছোট পাতাগুলো, তাহলে বনচাঁড়ালে যে প্রকরণ চলনটা চলে সেটা কিরকম হয় দেখো। রসস্ফীতিজনিত চাপ যখন কমে যায় তখন কি হয়ে যায়, এই যে পাতাগুলো আছে সেটা নিচে নেমে যায়, এই যে পাতা মাঝের পাতাটা একদম স্থির থাকে আর সাইডের পাতাগুলো ওঠা নামা করতে থাকে, ওঠা নামা করে। এই যে এটাকে কি বলছে, বনচাঁড়ালের প্রকরণ চলন। তাহলে কি হয়, রসস্ফীতিজনিত চাপের তারতম্যের জন্য এই সাইডের পাতাগুলো কি করে এইভাবে আন্দোলিত হতে থাকে। ওকে, আমরা সকলেই জানি বাঙালির গর্ব আচার্য জগদীশচন্দ্র বসু গাছের যে প্রাণ আছে সেটা প্রথম আবিষ্কার করেন। এই যে আবিষ্কার করেন তার জন্য তিনি একটা বিশেষ যন্ত্রেরও আবিষ্কার করেছিলেন। সেই যন্ত্রের সাহায্যে মানে উদ্ভিদ যে সংবেদনশীল সেটা প্রমাণ করে। সেই যন্ত্রের নাম হচ্ছে কি, ক্রেস্কোগ্রাফ। এইটা কোশ্চেন পড়তে পারে শর্ট কোশ্চেনে, ক্রেস্কোগ্রাফ। সেই যন্ত্রটার নাম কি, ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যে আচার্য জগদীশচন্দ্র বসু গাছের যে গাছ যে উদ্দীপনায় সংবেদনশীল সেটা প্রমাণ করে। একটা ভালো জিনিস বলে দেই, গ্রাফ যখনই শেষে দেখবে না কোন একটা জিনিসের শেষে কি আছে, গ্রাফ। ধরলাম কার্ডিওগ্রাফ, ঠিক আছে, এনসেফালোগ্রাফ। গ্রাফ মানে কি হয়ে যাবে, যন্ত্র, ঠিক আছে। আর যখনই গ্রাম কথাটা আসবে তখন গ্রাফ, এটা উল্টো। গ্রাফ থাকলে সেই যন্ত্রের নাম বলছে, আর যখনই গ্রাম বলবে তখন সে যন্ত্রের মাধ্যমে যে একটা কার্ভ পাওয়া গেছে সেটাকে বলবে। বোঝা গেছে? এরপরে আমাদের যে চ্যাপ্টারের মেন যে টপিক, ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক চলন, সেইগুলোকে আমি দেখাচ্ছি। তার আগে আমি বোর্ড ওয়ার্ক করে নিচ্ছি। তাহলে আমাদের যেটা মেন টপিক উদ্ভিদের চলন, সেটাকে আমরা বেসিক থেকে ডিটেলসে পড়বো বলেছিলাম। তাহলে এখন আমরা ডিটেলসে পড়ি উদ্ভিদের চলন। তাহলে উদ্ভিদের কি চলন, এখানে উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করে হলেও এমন একটা জায়গায় কি হবে, উদ্ভিদের গমন নিয়ে আলোচনা হবে। যেহেতু আমরা 3টে উদ্ভিদের নাম পড়েছি, যেগুলো অ্যালগি, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, এগুলো কি করতে পারে, গমন করতে পারে। তার জন্য আমাদেরকে চলনের সাথে সাথে উদ্ভিদ যে গমন করে সেটারও ভাগটা আমাদের জানতে হবে। তাহলে যে উদ্ভিদের চলন, এই চলনকে মোট কভাগে ভাগ করা হয়। আচ্ছা, আমি এটাকে 3 ভাগে আলাদা আলাদা করে করাবো, ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক। কি বললাম, ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক। ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা পড়বো আমরা ট্যাকটিক, ট্যাকটিক চলন। এই যে ট্যাকটিক চলনটা হয় না, এই যে ট্যাকটিক চলনে শুধুমাত্র চলনই হয় না, উদ্ভিদের চলন এবং গমন বা উদ্ভিদ অঙ্গের চলন এবং গমন উভয় হয়। তাহলে এই যে ট্যাকটিক চলন আছে এটা 2 প্রকার, একটা ফটোট্যাকটিক চলন আর একটা কেমোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন, এই যে ট্যাকটিক চলন মানে কি হবে, উদ্ভিদ অঙ্গের বা সমগ্র উদ্ভিদের গমন বা চলন হবে। তাহলে ফার্স্টে আছে ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন মানে আলোর প্রভাবে যখন উদ্ভিদের অঙ্গের গমন হবে, উদ্ভিদের যে পুরো সমগ্র দেহটা আছে সেটার গমন হবে, তখন তাকে বলা হবে কি, ফটো। কারণ আলোর জন্য, আর এটা যেহেতু ট্যাকটিক চলন তার জন্য বলা হবে ফটোট্যাকটিক চলন। নিশ্চয় বুঝতে পারছো আলোর প্রভাবে কোন উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে পারে। এক্সাম্পল লিখতে পারো, ক্ল্যামাইডোমোনাস। কি হয়ে যাবে, ক্ল্যামাইডোমোনাস। এবারে আছে কেমোট্যাকটিক চলন। এটা দেখা যায় মস বা ফার্নের শুক্রাণুতে যখন ম্যালিক অ্যাসিড কিংবা আরও অন্যান্য অ্যাসিড আছে সেগুলো যখন প্রয়োগ করা হয়, তখন দেখা যায় শুক্রাণুগুলো তাড়াতাড়ি ডিম্বাণুর দিকে ছুটে যাচ্ছে। মস আর ফার্নের এরকম জাতীয় উদ্ভিদের যে শুক্রাণু আছে সেগুলো
কার দিকে ছুটে যাচ্ছে? ডিম্বাণুর দিকে ছুটে যাচ্ছে। এই প্রকার যে উদাহরণ সেটা হচ্ছে কি কেমোট্যাকটিক চলন। তাহলে আমরা লিখতেই পারি এটার উদাহরণ কি হতে পারে? মোষের শুক্রাণু। মোষের শুক্রাণু। এবারে ফটোট্যাকটিক চলন হলো, কেমোট্যাকটিক চলন হলো। এখানে ডিটেলসে যেহেতু পড়বো আরো একটা চলন জানতে হবে আমাদেরকে। এটা কি আছে? ফটো। ফটো মানে কি? আলো। তাহলে প্রতীপ আলোকবর্তী। কি টার্মটা কি ইউজ করলাম আমি? প্রতীপ আলোকবর্তী। প্রতীপ আলোকবর্তী মানে যখন তাপমাত্রা নয়, এখানে যেহেতু ফটো আছে, এখানে ফটো মিন্স শুধুমাত্র আলো। আলোর তীব্রতা যখন খুব বেশি বেড়ে যাবে, যেহেতু আমরা একটু আগে বললাম যখন আলো থাকবে সেই আলোর দিকে কি যাবে? ভলভক্স বা ক্ল্যামাইডোমোনাসগুলো গমন করবে, সেটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। আর প্রতীপ আলোকবর্তী মানে সেটা যখন আলোটা অনেক খুব বেশি হয়ে যাবে, তখন কি করবে? যে এই অ্যালগিগুলো আছে, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, এগুলো কি করবে? বিপরীত দিকে গমন করবে। আলোর দিকে যাবে না, তখন আলোর উল্টো দিকে গমন করবে। এই যে আলোর উল্টো দিকে গমন করছে, আলো খুব বেশি থাকার প্রভাবে, তাকে কি বলছে? প্রতীপ আলোকবর্তী। তাহলে প্রতীপ আলোকবর্তীর উদাহরণ কি হয়ে যাবে? ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এগুলো। তাহলে এটা কি হলো? ট্যাকটিক চলন। এরপরে আমরা জানবো কি? ট্রপিক চলন। এই যে ট্রপিক চলন কি হয়? যে উদ্দীপক আছে সেই উদ্দীপকের উৎস বা গতিপথের দিকে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গ সঞ্চালিত হয় বা চলন হয়, এটাকে কি বলছে? ট্রপিক চলন। আরো একবার বলছি, যে উদ্দীপকের গতিপথ বা উৎসর দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ট্রপিক চলন। তাহলে এটা কি আমরা ব্র্যাকেটে লিখতেই পারি? উৎস। মানে এটা যদি শর্টস নোট কেউ বানাতে চাও তাহলে উৎস লিখে দিলে বুঝতে পারবে কি এটা গতিপথ বা উৎসের দিকে, উদ্দীপকের উৎসের দিকে গমন করাটাকে কি বলছে? ট্রপিক চলন। এই ট্রপিক চলন ভাগ আছে। তাহলে ফটো মানে সেই আগেরই কথা, ফটো মানে আলো। তাহলে ফটো আর ট্রপিক চলন। ফটোট্রপিক চলন মানে দেখেছো নিশ্চয়ই, টব যে আছে, গাছের টবে যদি কোনো গাছ থাকে, সেই গাছটা যদি জানলার সাইডে রাখা, এটা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, গাছটা কি হয়ে যায়? জানলার সাইডে যে আলো থাকে সেই আলোর উৎসের দিকে তার ডালটা বেঁকে যায়। এই যে ডালটা বেঁকে যাচ্ছে, এটাকে কি বলছে? এটা কার উদাহরণ? ফটোট্রপিক চলনের উদাহরণ। এবারে ফটোট্রপিক চলনে এখানে আবার আসে কি? প্রতীপ অনুকূল আর কি তির্যক। প্রতীপ অনুকূল তির্যক। প্রতীপ মানে আমরা এখন বুঝবো কি? তাহলে প্রতীপ মানে একটু আগে বললাম যখন প্রতীপ আলোকবর্তী ছিল, সেটা মানে কি? উল্টো দিকে যাবে। ঠিক আছে, ওকে উল্টো দিকে যাবে। তাহলে এখানে কি উল্টো দিকে যাবে? উদ্ভিদ এর যে কাণ্ড, শাখা, এগুলো কি আলোর দিকে যায়, আর মূলটা কিন্তু তখন আলোর বিপরীত দিকে যায়। তাহলে বুঝতে পারছো, উদ্ভিদগুলো আলোর দিকে যাচ্ছে আর সেই সময় মূলটা আলোর বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এখানে তখন মূল হয়ে যাচ্ছে কি? প্রতীপ। অনুকূল, তাহলে অনুকূল মানে কি? আলোর দিকে যেগুলো যাচ্ছে সেগুলো কি হয়ে যাবে? কাণ্ড। তাহলে প্রতীপ হলো, অনুকূল হলো। আরো একটা টার্ম আমি লিখেছি কি? তির্যক। তির্যক কোনটা? যে গাছের পাতা থাকে, সে গাছের পাতা একদম অনুকূল নয়, প্রতীপ নয়, সেটা কি হয়? তির্যক ভাবে আলোর দিকে অগ্রসর হয়। গাছের পাতা যেটা থাকে সেটা তির্যক ভাবে থাকে। তাহলে তির্যক আলোকবর্তী সেটা কি হয়ে যাবে? গাছের পাতা। ওকে, তাহলে ফটোট্রপি হলো। এরপরে আসি আমরা হাইড্রোট্রপিকে। কিসে? হাইড্রোট্রপি। হাইড্রো মানে কি বুঝতে হবে? হাইড্রো মানে জল নিয়ে কিছু বলছে। তাহলে হাইড্রোট্রপিকে জলের যে উদাহরণ, মানে উদ্ভিদ অঙ্গের জলের উৎসের দিকে যে চলন হচ্ছে বা জল যেখানে আছে সেই গতিপথের দিকে চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের, সেটাকে কি বলছে? হাইড্রোট্রপিক চলন। এই হাইড্রোট্রপিক চলন আবার আছে অনুকূল। অনুকূল মানে উদ্ভিদের কোন অঙ্গ জলের দিকে যায়? কোন অঙ্গ? মূল। গাছের যে মাটির নিচে যে জল কোথায় থাকে, কৈশিক জল থাকে, সেটা খোঁজাখুঁজি করে মূল। তাহলে অনুকূল কে হবে? তাহলে গাছের মূল হয়ে যাবে।
এবারে যদি বলি প্রতীপ, প্রতীপটা কি হবে? প্রতীপ হবে যখন গাছের নিচে মানে শিকড় যখন জল খুঁজছে তখন কি হচ্ছে, কাণ্ডটা উপরের দিকে উঠছে, সেটা কি তার মানে জলের বিপরীত দিকে। তাহলে এইখানে কেসটা পুরো উল্টো, এটা কি হয়ে যাবে, কাণ্ডটা হয়ে যাচ্ছে প্রতীপ আর এটা হয়ে যাচ্ছে অনুকূল। হাইড্রোট্রপিক হলো, ফটোট্রপিক হলো, এরপরে আর একটা টার্ম আছে জিওট্রপিক। জিও মানে এখানে গ্র্যাভিটির কথা বলা হয়েছে। ওকে, গ্র্যাভিটি মানে যে মাধ্যাকর্ষণ শক্তি, সেটা মাধ্যাকর্ষণ শক্তি অনুযায়ী মানে উদ্ভিদ অঙ্গের চলন, উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তি উৎস বা গতিপথের দিকে হয় তখন তাকে বলছে জিওট্রপিক চলন। এই জিওট্রপিক চলন আবার সেম অনুকূল, প্রতীপ, আরো একটা এর ভাগ হয় কি তির্যক। তাহলে তির্যক। অনুকূল মানে কি জিওট্রপিক চলন, মানে বলেছি কি মাধ্যাকর্ষণ শক্তির দিকে বা উৎসের দিকে, যেটা মানে মূল কোন দিকে যায়, মাধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে টানে আর মূলও কি যাচ্ছে, মাটির নিচের দিকে যাচ্ছে। তাহলে অনুকূল কি হয়ে যাবে এখানে, অনুকূল হয়ে যাচ্ছে মূল। প্রতীপ, প্রতীপ মানে কি উল্টো দিক। তাহলে মাধ্যাকর্ষণ শক্তির উল্টো দিকে কারা যাচ্ছে, কাণ্ড। এরপরে একটা কথা বলি, কাণ্ড মূল, তাহলে মূল হচ্ছে অনুকূল যেহেতু জিওট্রপিক চলনের নিচের দিকে যাচ্ছে, আর কি প্রতীপ হচ্ছে কাণ্ড কারণ সেটা উপরের দিকে বিপরীত দিকে যাচ্ছে। তোমাদের আর একটা ভালো জিনিস বলে রাখি, ভালো জিনিসটা হচ্ছে কি মূল সবসময় আমরা জানি অনুকূল মাধ্যাকর্ষণ শক্তির দিকে যায়, আর কি যেটা কাণ্ড সেটা মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে যায়। কিন্তু এমন একটা মূল আছে, সে মূলটা কি হয় মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে যায়। গেস করতে পারছো কি? একদম ঠিক। কি হয়ে যাবে? আমি কার কথা বলছি? শ্বাসমূলেরই কথা বলছি। শ্বাসমূল কি হয়, ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে কি হয়, যে উদ্ভিদ থাকে সে উদ্ভিদে কি করে, যে তার যে মূল, সেই মূলটা কি করে উপরের দিকে উঠে আসে। কেন? যাতে অক্সিজেনটা নিতে পারে, কারণ মাটি এতই লবণাক্ত থাকে যে সেখান থেকে অক্সিজেন শোষণ করা গাছের পক্ষে ক্রিটিক্যাল হয়ে যায়। তাহলে শ্বাসমূল কি হবে, এটা অনুকূল। ওকে, শ্বাসমূল হবে প্রতীক। এবার আছে তির্যক। তির্যক মানে যে উদ্ভিদের যে মূল থাকে সে মূলের মূলরম থাকে, মানে মূল থাকে মেন মূল, তারপরে সেগুলা শাখা থাকে সেগুলোকে মূলরম বলছে। সেই মূলরমগুলো কি হয় তির্যক ভাবে যায়, ওই জন্য সেগুলোকে কি বলা হয় তির্যক। আমি এখানে উদাহরণটা লিখে দিচ্ছি কি মূলরম। আমি যেরকম করে লিখছি বোর্ডে, বোর্ড ওয়ার্ক করছি, সেরকম করে করলে একটা শর্ট নোট তোমাদের তৈরি হয়ে যাবে। শর্ট নোটটা তৈরি করতে থাকো। তাহলে এরপরে আমাদের ভিডিওর আজকে লাস্ট টপিক কি ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলনটা উদ্দীপকের তীব্রতার উপরে এটা নির্ভর করে যে চলনটা কোন দিকে হবে। তাহলে উদ্দীপকের তীব্রতা মানে আলোর কত তীব্রতা আছে, কিংবা ধরে নিতে পারো আর কি তাপমাত্রার কত তীব্রতা আছে এই অনুযায়ী। তাহলে এটাকে ভাগ করা যায় কি ভাগে আমরা দেখতে থাকি। তাহলে ফোটো মানে আলোর তীব্রতা কতটা, আলোর তীব্রতার উপরে যখন উদ্ভিদের চলন হচ্ছে সেটাকে কি বলছে ফোটোন্যাস্টিক চলন। এবারে ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ কি হতে পারে? আমরা জানি যে সূর্যমুখী ফুল যে হয়, সূর্যমুখী ফুল কি হয় দিনের বেলা ফোটে আর রাত্রেবেলা মুদে যায়। তাহলে দিনের বেলা যে ফুটছে সেটা কার প্রভাবে? আলোর প্রভাবে। তাহলে দিনের বেলা সূর্যমুখী ফুলে যে ফোটা সেটা উদাহরণ হয়ে যেতে পারে। আর কি হতে পারে সন্ধ্যা মালতী, জুঁই, এগুলো কি হয় তারা উল্টো, আলো থাকলে মুদে যায় আবার আলো না থাকলে ফোটে। তাহলে জুঁই ফুল, সন্ধ্যা মালতী এগুলো হয়ে যাবে ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ। এবারে আছে থার্মো কথার মানে কি তাপমাত্রা। যখন তাপমাত্রার তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদের চলন হবে তখন তাকে কি বলবে থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলনের উদাহরণ হচ্ছে কি টিউলিপ ফুল। টিউলিপ ফুল যখন উষ্ণতা বাড়ে তখন টিউলিপ ফুল ফোটে, আবার যখন উষ্ণতা কমে যায় সেটা চুপসে যায় বা মুতে যায়। তাহলে এটা হচ্ছে থার্মোন্যাস্টিক। এরপরে আসে নিকটিন্যাস্টিক। নিকটিন্যাস্টিক হচ্ছে এই ফটো আর থার্মো দুটোর সংমিশ্রণ। নিকটিন্যাস্টিক মানে
আলো আর তাপমাত্রা দুটোর উপরে নির্ভর করবে। তাহলে নিকটিনাস্টিকের উদাহরণ কি হবে? তেঁতুল গাছের যে পাতা হয়, তেঁতুল গাছের পাতা দেখবে কি সন্ধ্যা একটু হলে কি হয়ে যায়, সেগুলো সে লজ্জাপতি গাছের পাতার মতো কি হয়, চুপসে যায়। তাহলে এইটা কি হতে পারে? ফটো আর থার্মো মানে তাপমাত্রা এবং আলো দুটোর উপরে নির্ভরশীল। তাপমাত্রা আলো যখন বেশি থাকে তখন কি হয়, যে তেঁতুল গাছের পাতা স্বাভাবিক অবস্থায় থাকে, আর যখন তাপমাত্রা আর আলো কমে যায় কিংবা এদের যে তীব্রতা আছে সেটা কমে যায়, তখন কি হয়ে যায়, পাতাগুলো গুঁড়িয়ে যায়। এবারে শিশ্ম কথার মানে হচ্ছে কোনো স্পর্শ, বাহ্যিক কোনো উদ্দীপনা যখন আসবে, কোনো স্পর্শ, ঠিক আছে, কোনো হাওয়া জোরে, এই সমস্ত যখন কোনো একটা উদ্ভিদের অঙ্গের চলনের জন্য দায়ী হবে, তখন তাকে কি বলছে? সিসমোনাস্টিক। তো সিসমোনাস্টিক কি হবে বুঝতে পারছো নিশ্চয়ই। লজ্জাপতির গাছের যে পাতা আছে সেটা জোরে হাওয়া দেয়, দমকা হাওয়া দিলে কিংবা আমরা যদি কিছু স্পর্শ করি তখন কি হয়ে যায়, পাতাগুলো গুঁড়িয়ে যায়। তাহলে সেইটা কার উদাহরণ হয়ে যাবে? সিসমোনাস্টিক চলনের উদাহরণ হবে লজ্জাপতির পাতা যেটা। এরপরে আরেকটা আছে কেমোনাস্টিক। কেমো কথার মানে কেমিক্যাল থেকে এসেছে। ওকে, কেমোনাস্টিক মানে যখন কোনো উদ্ভিদের চলন কি হবে, কোনো প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম এই সমস্ত দিকে তীব্রতা, যেটা এই সমস্তের যে কতটা তীব্রতা আছে, প্রোটিন কিংবা ক্লোরোফর্ম এগুলো তীব্রতার উপরে উদ্ভিদের চলন হবে, তখন তাকে কি বলবে? কেমোনাস্টিক চলন। এই যে কেমোনাস্টিক চলন আছে, এর উদাহরণ কি হবে? সূর্য শিশির, আমরা সবাই শুনেছি সূর্য শিশির কি করে, একটা ফাঁদের মতো সৃষ্টি করে যেটাতে সুগন্ধ ছড়ায়, তার জন্য পতঙ্গরা আকৃষ্ট হয়ে আসে, আর পতঙ্গরা যখনই বসে তখন তার পাতাগুলো বন্ধ করে দেয়। এভাবে কলসপত্রী, সূর্য শিশির এগুলো কি করে, ওই পতঙ্গ থেকে পুষ্টিরস শোষণ করে। তাহলে যখন তাহলে পুষ্টিরস শোষণ করছে কার থেকে? পতঙ্গর থেকে, পতঙ্গ পোকা এসবের থেকে। পতঙ্গ পোকা এগুলো কি দিয়ে তৈরি? এগুলো তৈরি কি দিয়ে? প্রোটিন দিয়ে তৈরি এগুলো। তাহলে আমি একটু আগেই বললাম প্রোটিনের উপরে, প্রোটিনের যে তীব্রতা সেই অনুযায়ী কি হয়, এটা হতে পারে প্রোটিন, ক্লোরোফর্ম এসব হয়। তাহলে যখন মাত্র এটা প্রোটিনের সংস্পর্শে আসছে, তাহলে প্রোটিনের তীব্রতা বেড়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে তার পাতার চলন হচ্ছে, আর সেটাকে যে উদ্ভিদ, সেই উদ্ভিদের মধ্যে যে পতঙ্গটা এসে বসেছে তাকে কি হচ্ছে, তাকে এটা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে তার শরীর থেকে কি করছে, পুষ্টিরসগুলোকে শোষণ করছে। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে গেলে সাবস্ক্রাইব করবে। এরপরে যে পার্টগুলো আসবে সেটা খুব তাড়াতাড়ি পার্টগুলো আসতে থাকবে। এইভাবে আমাদের সঙ্গে থেকো। তো জয় হিন্দ।